উপজেলা নির্বাচন যেন পারিবারিক প্রতিযোগিতা। বালিয়াডাঙ্গিতে দুই চাচা এক ভাতিজার লড়াই। সবাই স্থানীয় সংসদ সদস্যের স্বজন। দ্বিধাদ্বন্দ্বে সাধারণ ভোটাররা। তিন ঠিকাদারের দ্বন্দ্বের গ্যারাকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ নির্মাণ কাজ। গড়িয়েছে আদালতে। ইপিজেড পাচ্ছে দক্ষিণাঞ্চল। আসবে $150 কোটি বিনিয়োগ। ভোরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন কিছুটা স্বস্তির দেখা পেল রোববার রাতের ঝড়ো বৃষ্টিতে। তবে শিলাবৃষ্টি, ঝড়ো বাতাস ও বজ্রপাতে একসঙ্গে হওয়ায় কিছুটা বেগও পেতে হয়েছে নগরবাসীকে। এদিকে ঝড়ের সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে মোহাম্মদপুরে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও 6 জন। রোববার রাত 10:30টার কাছাকাছি সময়ে রাজধানীতে শুরু হয় ঝড়ো হাওয়া। তার কিছুক্ষণ পরই শুরু হয় শিলা ও বজ্রসহ বৃষ্টি। মুহূর্তেই খালি হয়ে যায় রাস্তাঘাট। যেহেতু শিলটা পড়তেছে, শিলটা তো ক্ষতিকারক, আমাদের ফসলের জন্য ক্ষতিকারক, বাট এখানে এই অস্বস্তির পর যে একটা স্বস্তি পাচ্ছি আমরা, এটাই আমাদের জন্য অনেক বড়। টানা তাপ প্রবাহের পর কিছু সময়ের বৃষ্টিতে শীতল হয়ে যায় ধরণী। স্বস্তির দেখা মেলে নগর জীবনে। প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। সন্ধ্যার পরে এখন বৃষ্টি আসছে, শিলা পড়তেছে, প্রাণটা অনেক জুড়ে হয়ে গেল। বৃষ্টি হওয়ার কারণে সবাই খুব আনন্দিত, তো আমরা সবাই উপভোগ করলাম বৃষ্টিটাকে। যে ধরনটা সেটা হচ্ছে কালবৈশাখী। এই বৃষ্টিটা আরো কয়েকদিন থাকবে এবং এর ব্যাপ্তিটা বা অঞ্চলটা আরো বৃদ্ধি পাবে। তাপপ্রবাহকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিতে অন্তর্ভুক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এর প্রভাব কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি BDRCS আয়োজিত তাপপ্রবাহ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কর্মশালায় একথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা খুবই উদ্বেগজনক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বিপদাপন্ন এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ভোটের মাঠে লড়াই করেন ভাইয়ে ভাইয়ে কিংবা বাবা ছেলে। সংসদ সদস্য থেকে উপজেলা এমনকি ইউনিয়ন চেয়ারম্যানের রাজনৈতিক বলয় বা নেতৃত্ব একই পরিবারের হাতে। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে লড়াই করছেন সেই পরিবারের 2 ভাই ও ছেলে। তারা হলেন স্থানীয় সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজনের 2 চাচা এবং 1 ভাই। এদিকে নির্বাচনের সংসদ সদস্য ছোট চাচার পক্ষে সরাসরি কাজ করছেন বলে অভিযোগ করেছেন বড় চাচা। এমন পরিস্থিতিতে দ্বিধাদ্বন্দ্বে সাধারণ ভোটাররা। 1,60,600 জন ভোটারের উপজেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনে 4 প্রার্থীর 3 জনই লড়ছেন একই পরিবার থেকে। স্বাধীনতার পর থেকেই এই এক পরিবারের কাছে বৃত্তবন্দী বালিয়াডাঙ্গির রাজনৈতিক নেতৃত্ব। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ আলী, তারই ছেলে আলী আফসার মুকুট প্রতীকে ও ছোট ভাই শফিকুল ইসলাম ভোট করছেন আনারস প্রতীক নিয়ে। আবার 2 ভাইয়ের আপন ভাতিজা হলেন স্থানীয় সংসদ সদস্য সুজন আর বড় ভাই ঠাকুরগাঁও 2 আসনের 7 বারের সাবেক এমপি দবিরুল ইসলাম। তবে ভোটের মাঠে সরব শুধুমাত্র মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম। প্রচারণার শুরু থেকেই মোহাম্মদ আলীর অভিযোগ, স্থানীয় এমপি ও ভাতিজা সুজন শফিকুল ইসলামকে সরাসরি সমর্থন দিয়ে প্রভাব বিস্তার করছে। এই এমপি সাহেব তার সন্ত্রাসী বাহিনী ওই পক্ষে নামিয়ে দিয়েছে। তারা হয়তো একটা coup করার চিন্তা ভাবনা করছে। তবে শফিকুল ইসলামের দাবি, জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বড় ভাই মোহাম্মদ আলী অপপ্রচারে নেমেছেন। জনপ্রিয়তা একটা প্রভাব, মানুষ যাকে ভালোবাসে তার পক্ষে প্রভাব আলটিমেট পড়বে, ভালোবাসে একটা প্রভাব তো পড়বেই। এমন পরিস্থিতিতে প্রার্থী বাছাইয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ। মাঝারুল ইসলাম সুজন ভাই ঠাকুরগাঁও 2 আসনের এমপি এবং ওনার চাচা উপজেলা প্রার্থী, ওনার ছোট চাচা উপজেলা প্রার্থী। 2 ভাই করতে ওরা জাননি, এখন যদি যা 2 ভাইতে আমরা কি করবো? ঝগড়া বিবাদ যাতে না হয়, এটাই আমরা চাচ্ছি। আর অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। তবে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। আমাদের আচরণবিধিতে বলা আছে যে মাননীয় সংসদ সদস্য উনি বাড়িতে থাকতে পারবেন, কিন্তু কোনো জনসভা বা গণসংযোগ করতে পারবেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে এমপি সুজনের ব্যক্তিগত সহকারী ও স্ত্রী শফিকুল ইসলামের পক্ষে বিভিন্ন জনসভায় ভোট চাইছেন।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। দিনরাত এক করে বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থীকে বেছে নিতে প্রস্তুত ভোটাররাও। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে। পরিবর্তন চাই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিবে, তারা উৎসাহ দেখাচ্ছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এতদিনের প্রচারণায় সুযোগ পেয়েছেন ভোটাররাও। ভেবে নিয়েছেন কে পারবেন স্থানীয় সমস্যা খুঁজে সমাধান বের করতে। সুখে দুঃখে যিনি পাশে থাকবেন তার প্রতি আস্থা রাখবেন তারা। দীর্ঘদিন পরে একটা সুন্দর পরিবেশে প্রতীকবিহীন নির্বাচন, জনগণ যাকে মনে করবে যে তাকে দিয়ে তাদের প্রত্যাশা পূরণ হবে তাকেই ভোট দিবে। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। সরকারের জন্য যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে তাদেরকে আমরা ভোট দিব। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত এবং সুশীল সমাজ গড়ার লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আমরা তাকেই আমরা ভোট দেব। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। সুষ্ঠু ভোট করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাই প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনের আইনশৃঙ্খলা পরিবেশও স্বাভাবিক বিরাজমান। আমি আশা করি আগামী 8 মে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। প্রথম ধাপে দেশের 152 উপজেলায় ভোট হবে 8 মে। রাশেদ লিমন, সময় সংবাদ। এদিকে আচরণবিধি ভঙ্গের দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে এ তথ্য জানান সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রকাশ্য জনসভায় আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দিয়েছিল এবং তাদের বক্তব্যের ভাষাটি ছিল আমাদের আইনের সম্পূর্ণ পরিপন্থী। নির্বাচন কমিশন সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এর বিধি 18 এবং 31 এর বিধান লঙ্ঘন করেছেন বিধায় উক্ত বিধিমালার বিধি 33 এর বিধান অনুযায়ী বর্ণিত নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নির্বাচন বর্জনে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ভোটারদের নিরুৎসাহিত করতে জেলায় জেলায় লিফলেট বিতরণ করছে দলটি। নির্দেশনা অমান্য করে ভোটে দাঁড়ালেই করা হচ্ছে বহিষ্কার। ডামি নির্বাচনের বৈধতা দিতে যারা অংশ নিচ্ছেন তারা বিএনপির আদর্শে বিশ্বাস করে না বলেও জানান নেতারা। জাতীয়তাবাদী দল একটি সমুদ্রের মতো দল। এইখানে এই যে কয়জন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বহিষ্কার করলে দলের এতটুকু ক্ষতি হবে না, বরঞ্চ অন্যান্য নেতা কর্মীরা সতর্ক হয়ে যাবে এবং আগামী দিনে তারা দলের বিরুদ্ধে কেউ সাহস পাবে না কোনো পদক্ষেপ গ্রহণ করতে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 18 কোটি মানুষকে জোর করে আওয়ামী লীগের নীতিতে চলতে বাধ্য করা হচ্ছে। একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ, তবে অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীর পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা দলের নীতিগত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের বাকি মাত্র 2 দিন। আগেই দলীয় প্রতীক ছাড়া অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা দেয়া হয় এমপি মন্ত্রীদের পরিবারের কাউকে নির্বাচনে অংশ নিতে। রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে। আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমরা নিজেরা প্রতীক দিইনি, অন্যেরা প্রতীক ব্যবহার করবে না, এ ব্যাপারে আমাদের দ্বিমত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব মুক্ত নয় বাংলাদেশ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব
থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। যুক্তরাষ্ট্রের নিজেদেরই মানবাধিকার নেই উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার পরও দেশের বিরোধী দলগুলো চুপ কেন, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। মানবাধিকার এক জায়গায় একরকম কেন? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ৭৫-এর ১৫ আগস্টের পর সেনাবাহিনীর উপর আস্থা হারিয়েছিল মানুষ। তবে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে জনগণের দুঃসময়ে পাশে থেকে আবারও বিশ্বাস অর্জন করেছে। রোববার ঢাকা সেনানিবাসে দুটি নতুন ভবনের উদ্বোধন শেষে দরবার হলে একথা বলেন সরকার প্রধান। প্যাথোলজিক্যাল পরীক্ষা ও রোগ নির্ণয় পদ্ধতির আধুনিকায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্য সহ অন্যান্য নাগরিকদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির কলেবর বাড়ায় সরকার। নির্মাণ করা হয় ১৪ তলা নতুন ভবন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্যাথোলজিক্যাল পরীক্ষাগার ও রক্ত সঞ্চালন কেন্দ্র এএফআইপির নতুন এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন বিশেষায়িত প্রতিষ্ঠানটির বিভিন্ন সুযোগ সুবিধা। পরে উদ্বোধন করেন আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম, সেনা প্রাঙ্গণ। এরপর সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবারে অংশ নেন সরকার প্রধান। বলেন, আওয়ামী লীগ সরকারের প্রয়াসে ৭৫-এর পর হারানো আস্থা বিশ্বাস আবারও ফিরে পেয়েছে সশস্ত্র বাহিনী। ৭৫-এর ১৫ আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি। যে কোনো সময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের ২০০৮-এর নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব দেশের প্রশংসা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধারাকে আরও এগিয়ে নিতে চায় সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এখনই রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। ছোট আকারে বের হবে যারা সকলে একমত যারা রাজাকার ছিলেন, এত বছর পরে বিভিন্ন কারণে আমরা হয়তো কেউ কাউকে বাদ দিতে চাই আমার লোক হিসেবে, আবার কাউকে হয়তো প্রতিপক্ষ হিসাবে তার ভূমিকা তত ছিল না, একটু বাড়ায় বলতে চাই। কাজে সেগুলো এখন যাচাই বাছাই করেই, কারণ যাতে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারি তালিকাটা, সেই জন্য কাজ চলছে। হালনাগাদ তো ইনশাল্লাহ হয়ে গেছে, শুধু একটা ছোট্ট গ্রুপ বাকি আছে, সেটা হলো যারা আপিল করেছে। আপিলে যদি আদালতের মাধ্যমে বা কমিটির মাধ্যমে টিকে সেটা হয়তো ইনক্লুড হবে, আর না হয় আমাদের ফাইনাল লিস্ট অলরেডি এটা প্রকাশিত হয়েছে। ৩ বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এরই মধ্যে বিষয়টি গড়িয়েছে আদালতে। তাই রায় না পাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও আরও আগেই ঋণ বন্ধ করে দেয় দুটি ব্যাংক, তাই এখন রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। কদিন আগেও ব্যস্ততায় থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হঠাৎই বন্ধ। শ্রমিক শূন্য পুরো এলাকা। কাউরান বাজার, মগবাজার, মালিবাগ হয়ে প্রায় কমলাপুরে যাওয়া এক একটি পিলার, গার্ডার, টি গার্ডার পড়ে আছে, নেই কোনো কর্মযোগ্য। আজকে আমার আসতে ধীরে বলতে কাজ শোনা যাবে, কিন্তু প্রজেক্টটা অনেক ভিতরে অনেক বড়, কাজটা এইদিকে হয়েছে, এইদিকে কাজ। কথা ছিল চলতি বছরই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ প্রকল্পের কাজ কেন বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। একটু পেছনে যাওয়া যাক। ২০১১ সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতালথাই।
তবে অর্থ জোগাড় করতে না পারায় ৮ বছরেও শুরু হয়নি কাজ। ২০১৯ সালে চাইনিজ ২ কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল আর সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এই কাজে ৩ প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে ৫১, ৩৪ ও ১৫ ভাগ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ৭৩ ভাগ যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ২৭ ভাগ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্ব গিয়ে পৌঁছেছে আদালতের গোড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছে ঋণদাতা ২ ব্যাংক। তাই শঙ্কায় এখন পুরো প্রকল্প। দুই পক্ষের বাইরে তো একটা ঠিকাদার কোম্পানিও রয়েছে, সেই ঠিকাদার কোম্পানিকেও আমরা অনুরোধ করছি এবং দুই পক্ষকে আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে করেছি, তারা যেন কোনোভাবে কাজটাকে বন্ধ না করে, কারণ এটি একটি মানে শেষ তাড়াতাড়ি আমরা করতে চাই নির্ধারিত সময়ের মধ্যে। কিছুটা কমে গিয়েছে কাজের গতি তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য, কিন্তু কোনো জায়গায় কাজ করছে তারা। চুক্তির শর্ত মতে কোনো প্রতিষ্ঠান অর্থ জোগাড়ে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান চাইলেই তার শেয়ার নিয়ে নিতে পারবে। তাই সেদিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠান দুটির। অন্যদিকে অর্থ জোগাড় না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতালথাই। কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে, সেই মামলাটি চলমান থাকার কারণে দুটো জায়গায়, একটি হচ্ছে আরবিট্রেশন কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে, যেটি হচ্ছে যে থাইল্যান্ডের একটি কোম্পানি এবং চাইনিজ একটি কোম্পানির মধ্যে। এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ হয়তো নিতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র হাতিরঝিলার পান্থপথের অংশেই কিছু কাজ এখন চলমান রয়েছে। বন্ধ পড়ে থাকা এসব মেশিনই এখন সাক্ষী দিচ্ছে সরকারের সর্বোচ্চ গুরুত্ব থাকা এই প্রকল্পের স্থবিরতার। অসহায় সেতু কর্তৃপক্ষ, যেহেতু আদালতে গড়িয়েছে ২ ঠিকাদার প্রতিষ্ঠানের রশি টানাটানি, তাই এখন তারা তাকিয়ে আছে সেই রায়ের দিকে। দ্রুত এটি নিষ্পত্তি হবে এখন সেই প্রত্যাশাই কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। ১,৪০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে। এতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি $১৫০ কোটি বেশি বৈদেশিক বিনিয়োগ হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দক্ষিণাঞ্চল বরিশালে এবার নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ সুফল পেতে এ প্রকল্প হাতে নেয় সরকার। অধিগ্রহণকৃত জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে নির্মাণ কাজও। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরের এই খোলা মাঠকে অধিগ্রহণ করা হয়েছে ইপিজেডের জন্য। ৪১০ একর জমির উপর গড়ে উঠবে ৩০৬টি শিল্প প্লট। ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে প্রায় $১৫৩ কোটি বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $১৮৬ কোটি আয় হবে। আর সরাসরি কর্মসংস্থান তৈরি হবে দেশের ১ লাখ মানুষের। এছাড়াও ২ লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইপিজেড হলে এখানে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং ইপিজেডের আশেপাশে যারা তারাই অগ্রাধিকার পাবে। জমিটা আমরা বুঝে নিয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, এখন এখানে মাটি ভরাটের কাজ শুরু হবে। এখানে পণ্য উৎপাদনের পর পায়রা বন্দর ব্যবহার করে দ্রুত রপ্তানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ইপিজেড যেখানে ডেভেলপ হয়েছে আপনারা দেখছেন যে বিরাট একটা ওয়ার্কফোর্স কাজ করে। এই ওয়ার্কফোর্সের একটা যদি হয় আমাদের এখানে আর্থসামাজিক অবস্থা অনেকভাবে উন্নতি হবে। এদিকে ইপিজেড নির্মাণে স্থানীয়রা খুশি হলেও জমি অধিগ্রহণে মৌজা দর কম নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন জমি মালিকরা। বর্তমান রেট হইতে প্রায় ২৩,০০০ টাকার মতো শতাংশ বৃদ্ধি, কিন্তু আমাদেরকে দেওয়া হয়তো ১৬,০০০ টাকা করে। বর্তমানে যে মূল্য আছে সেই মূল্য দিলে আমরা অনেক খুশি হই। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এর ব্যয় ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা। ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ৩ দিন পরও ধকল কাটিয়ে উঠতে পারেনি রেল।
উত্তর পশ্চিমাঞ্চলের শিডিউল বিপর্যয় ঠেকেছে চরমে। প্রতিটি ট্রেনই কমলাপুর ছেড়েছে 8 থেকে 10 ঘন্টা দেরিতে। শিডিউল ঠিক হতে আরও 1-2 দিন লাগবে জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, পুরানো সিগন্যাল পদ্ধতির কারণে ঘটছে দুর্ঘটনা। কমলাপুরের প্ল্যাটফর্ম জুড়ে মানুষের ভিড়, দীর্ঘ অপেক্ষায় চোখে মুখে ক্লান্তির ছাপ। কাঙ্ক্ষিত ট্রেনের জন্য কারো অপেক্ষা 5 ঘন্টার, কারো অপেক্ষা ছাড়িয়েছে 12 ঘন্টার বেশি। উত্তরবঙ্গের ট্রেন ধূমকেতু, বুড়িমারি, রংপুর এক্সপ্রেসের যাত্রীদের অপেক্ষা যেন শেষ হওয়ারই নয়। দাঁড়িয়ে থেকে কমলাপুর ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস ট্রেন। সকাল 9টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটিকে প্ল্যাটফর্মে দেয়া হয় রাত 8:30টার দিকে। পরে রাত 9টায় 12 ঘন্টা বিলম্ব করে রাজধানী ছেড়ে যায়। আমরা আসছি সকাল 7টা বাজে স্টেশনে, জানি 9:10 ট্রেন, যেহেতু ঢাকা শহরে যানজট, এই জন্য অনেক আগেই আসছে, অপেক্ষা করতেছিলাম। শুনি ট্রেন লেট। এখন আমরা প্রায় 8 থেকে 9 ঘন্টা অপেক্ষা করে ট্রেন পাচ্ছি। ট্রেন 9:10 ছাড়িনি, তারপরে এই পর্যন্ত আমরা 10 থেকে 12 ঘন্টা লেট। সারাদিন বসে থাকা খুবই অসুবিধা হচ্ছে। এদিন সকাল থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর যাত্রাতেও দেরি 5 থেকে 6 ঘন্টা। অনেকেই বাড়ির পথ ধরতে রওনা দেন বাস কাউন্টারে, কেউ আবার টিকিট ফেরত দিয়ে বুঝে নেন টাকা। যাত্রীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবেই তীব্র গরমে এই অসহনীয় দুর্ভোগ। বাচ্চা নিয়ে তো অবশ্যই সমস্যা হচ্ছে গরমের ভিতরে। 7 ঘন্টা লেট পুরো, তারপরে কখন আসবে কোনো নিশ্চয়তা নেই। সকাল 9টা থেকে কি সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করবো? আমি অপেক্ষা করতে পারতেছি না দেখে আমি বাসে এখন চলে যাচ্ছি। এদের গাফলতি, ওনারা যদি একটু সচেতন হতো এই দুর্ভোগে হতো না। ডিজিটালের এই যুগে যাত্রীদের শিডিউল বিপর্যয়ের আগাম খবর দেয়া যাচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে টিকিট বিক্রির চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান সহজ.com এর ওপর দায় চাপালেন স্টেশন ম্যানেজার। সহজ.com আছে, তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে যে সময় জনসাধারণকে যেন বিষয়টি ইনফরমেশন দেওয়া হয়, তথ্য দেওয়া হয়, যেটা ট্রেনটি অতিরিক্ত বিলম্ব হচ্ছে বা 10 ঘন্টা পরে যাবে। দেশের 3000 কিলোমিটার রেলপথে 4 ধরনের সিগন্যাল বিদ্যমান, যার 80%ই পুরনো অ্যানালগ পদ্ধতির। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। সোমবার থেকে 3 দিন রাত 12টা থেকে 3 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, রানওয়ে ব্যবস্থাপনার অংশ হিসেবে সেন্টার লাইট ও মার্কিং রক্ষণাবেক্ষণের জন্য 6 থেকে 8 মে রাত 12টা থেকে 3টা পর্যন্ত ফ্লাইট অপারেশন হবে না। সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির সুবিধা এখনই তুলে দেওয়ার বিপক্ষে মত দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এদিকে প্রযুক্তি খাতে কর আরোপ না করার আহ্বান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর। দুপুরে রাজধানীতে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তারা কথা বলেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের তথ্য প্রযুক্তি খাতের অগ্রণী ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় 2011 সাল থেকে 27টি ডিজিটাল সেবা খাতে কর অব্যাহতি দিয়ে আসছে সরকার। 2020-21 অর্থ বছরে এ খাতের কর অব্যাহতির মেয়াদ শেষ হলে ওই বছরই নতুন করে তা আরও 4 বছরের জন্য বাড়ানো হয়। 13 বছর ধরে চলা এই কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী 30 জুন। এই অবস্থায় কর অব্যাহতির মেয়াদ বাড়াতে নানাভাবে চলছে চেষ্টা তদবির। এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন উদ্যোক্তারা। ধাপে ধাপে কর আরোপের মত দেন কেউ কেউ। আমেরিকা এবং ইউরোপে আমরা এক্সপোর্ট করি, তো সেখানে এই ট্যাক্সের যে ইম্পোজ, সেটা আমাদের জন্য প্রাইসিং একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। আমাদেরকে যদি আরো 3 বছরের একটা সময় দেওয়া হয়, দ্যাট উড বি পারফেক্ট টাইম। অনুষ্ঠানে এনবিআর এর কড়া সমালোচনা করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডিমটা আসলে রেগুলারলি পাওয়ার চিন্তা না করে, হাঁসের যত্ন না করে, হাঁসটাকেই জবাই করে যদি পেটের মধ্যে সব ডিম খেতে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আর আয়ের কোনো পথ থাকবে না। আসছে অর্থ বছরেও কর অব্যাহতির সুবিধা যাতে বহাল থাকে সেজন্য সহযোগিতা চান সালমান এফ রহমানের কাছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে কথা বলার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। আমাদের কিভাবে আরো ফার্দার ইনসেন্টিভ আমরা এই ইন্ডাস্ট্রিকে দিতে পারি, মানে তুলে দেওয়ার তো নট দিস থিং, উই হ্যাভ টু থিংক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এটা নিয়ে। অনুষ্ঠানে জানানো হয়, স্টার্টআপে বিনিয়োগ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আরো 500 কোটি টাকা বরাদ্দ চেয়েছে তথ্য প্রযুক্তি বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
মুক্ত গণমাধ্যম নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, RSF এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যাদের কাছ থেকে তারা তথ্য উপাত্ত নিয়েছে তা নিয়েও প্রশ্ন আছে। RSF কে উত্তর দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ আলী আরাফাত। এবার যে রিপোর্টটা এসছে এটা কিন্তু গত বছরের পারফরমেন্সের রিপোর্ট, এবছরের না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদের নির্ণয় প্রক্রিয়াতে কোনো পরিবর্তন তারা আনে নাই, একই জায়গায় রেখেছে। এবং নির্ণয় প্রক্রিয়াটা আপনারা একটু ঘেটে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং যে কোনো এক্সপার্ট যারা এই যে কোনো ধরনের স্টাডিগুলো করতে যে ধরনের ম্যাথোডোলজি পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতি তারা করেছে কিনা দেখবেন। নতুন করে আবারও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার মালিকপক্ষের প্রতিনিধি খলিলুর রহমানকে প্রধান করে 10 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়। জানা গেছে, ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনেক বিষয়ে মতবিরোধ তৈরি হওয়ায় বৃহস্পতিবারই সদ্য বিদায়ী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। এমন অবস্থায় খলিলুর রহমানকে চেয়ারম্যান করে 10 সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। আগের পর্ষদের পারভিন হক শিকদারও বাদ পড়েছেন এই পর্ষদ থেকে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করতে মালিকপক্ষের প্রতিনিধিকে চেয়ারম্যান করে পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, যাতে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত হয়। তবে পদত্যাগ করা এক সদস্য জানান, ন্যাশনাল ব্যাংকের সার্বিক উন্নয়নে এবং ব্যাংকটিকে আবারও ঘুরে দাঁড় করাতে সবাই মিলে কাজ করা হলেও বাংলাদেশ ব্যাংক বাধা তৈরি করায় এই পদত্যাগ। দেশের প্রথম জেলা হিসেবে বন্দরনগরী চট্টগ্রাম প্রবেশ করেছে স্মার্ট স্কুল বাস যোগে। স্মার্ট কার্ড ব্যবহার করে নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চের মাধ্যমে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে বিআরটিসির দ্বিতল বাসে করে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবে শিক্ষার্থীরা। কার্ড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে খুদে বার্তা চলে যাবে অভিভাবকের কাছে। ভাড়া হিসেবে কার্ড থেকে কেটে নেওয়া হবে 5 টাকা। এছাড়া প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার, GIS প্রযুক্তি ও বাসে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে সন্তানের গতিবিধি সরাসরি মনিটরিং করতে পারবেন অভিভাবকরা। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্মার্ট কার্ড ব্যবহার করে স্কুল বাসে প্রবেশ করছে শিক্ষার্থীরা। নগরের বিভিন্ন পয়েন্ট থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত বিআরটিসির 10টি স্মার্ট স্কুল বাসের নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করে ওঠার মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল যাত্রা হয়ে উঠেছে নিরাপদ ও আরামদায়ক। কোনো শিক্ষার্থী বাসে ওঠার সময় নির্দিষ্ট ডিভাইসে কার্ড পাঞ্চ করলে অভিভাবকের কাছে সাথে সাথে চলে যাচ্ছে খুদে বার্তা। একইভাবে বাস থেকে নামলে খুদে বার্তা পৌঁছে যাচ্ছে অভিভাবকের মোবাইলে। এছাড়া হাজিরা যন্ত্রে চাপ দিলেই ভাড়া হিসেবে কার্ড থেকেই কেটে নেওয়া হবে 5 টাকা। স্কুল বাসের ভেতরে স্থাপন করা সিসি ক্যামেরার IP অ্যাড্রেসও দেয়া আছে অভিভাবকদের। এর মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই স্কুল বাসের ভেতর সন্তান কি করছে তা সরাসরি দেখতে পারবেন। প্রতিটি বাসে GPS ট্র্যাকার, GIS প্রযুক্তি স্থাপনের ফলে নজরে রাখা যাবে বাসের গতিবিধি। কার্ড পাঞ্চ করে সবার সাথে নিরাপদে একসাথে স্কুলে যেতে পারায় খুশি শিক্ষার্থীরা। অনেক ভালো লাগতেছে, এটা সুবিধা হয়েছে, অনেক ধন্যবাদ সবাই এই কার্ড স্কুল বাসকে। এটার মাধ্যমে আমাদের অনেক সুবিধা হচ্ছে, যেমন গার্ডিয়ানের টেনশন থাকে না, ওরা মেসেজ পাচ্ছে, আমরা উঠলে আবার নামার সময় মেসেজ পাচ্ছে। মারা নিশ্চিত হচ্ছে যে আমরা সেফ আছি বাসের মধ্যে। গণপরিবহন ব্যবস্থা নিরাপদ না হওয়ায় অভিভাবকরা সন্তানকে একা স্কুলে পাঠাতে ভয় পান। স্মার্ট স্কুল বাস চালু হওয়ায় দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে বলে জানান অভিভাবকরা। আমার বাচ্চা যাচ্ছে, নামতেছে গাড়ি থেকে, উঠতেছে, ওগুলো আমি বাসা থেকে দেখতে পাচ্ছি। মহৎ, এটা ভালো উদ্যোগ, আমরা খুব খুশি। এটা বাংলাদেশে প্রথম কার্ড পাঞ্চ করে স্মার্ট স্কুল বাসে যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে স্কুল বাস মনিটরিং এর সাথে যুক্ত ব্যক্তিরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ, সাশ্রয়ী ও অভিভাবকদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। স্মার্ট পরিবহনের মাধ্যমে আমরা স্মার্ট সিটি করতে পারবো, যার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের পথে আসলে এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামে 5টি রুটে বর্তমানে এই বাসগুলো চলছে এবং 10টি বাস। প্রত্যেকটা গাড়িতে দুতলা বাসে 2টা ক্যামেরা আমরা ফিট করে দিয়েছি। যখনই ক্যামেরা ভিউতে ক্লিক করে কোন একজন অভিভাবক 2টা ক্যামেরা একসঙ্গে শো করে, তারা তখন তাদের বাচ্চাকে সরাসরি ওখান থেকে দেখতে পারে। পতেঙ্গা হালিশহর এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে ভবিষ্যতে আরও 10টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। আমরা যে বাসটিতে আছি এটি বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল বাস, যে বাসে উঠতে গেলে কার্ড পাঞ্চের মাধ্যমেই শিক্ষার্থীদেরকে বাসে উঠতে হয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা কমেছে,
তেমনি অভিভাবকরা থাকে টেনশন মুক্ত। চট্টগ্রামের স্মার্ট স্কুল বাস থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। নিউ ইয়র্কে অটো শপের মাধ্যমে সেবা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রবাসী বাংলাদেশি। গ্রাহক সন্তুষ্টিতে মাত্র 4 বছরেই হয়ে গেছেন $1 মিলিয়ন মালিক। স্বল্প খরচে ভালো সেবা পাওয়ার কথা জানান গ্রাহকরা। প্রবাসী এই উদ্যোক্তা জানান, যুক্তরাষ্ট্রে গাড়ি টেকনিশিয়ান হিসেবে সুযোগ রয়েছে বিপুল কর্মসংস্থানের। নিউ ইয়র্ক ঘুরে এসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাস্তার দুপাশে সারি সারি গাড়ি দেখে যে কারো মনে হতেই পারে পার্কিং করে রাখা আছে গাড়িগুলো, কিন্তু বাস্তবে অপেক্ষমান মেরামতের জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে কয়েক বছর ধরে বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশন নামে গাড়ি সার্ভিস পয়েন্ট করে তুলেছেন বাংলাদেশি যুবক আলমগীর হোসাইন। প্রয়োজন আর কম খরচে ভালো সার্ভিস দেয় মন কেড়েছেন গাড়ি ব্যবহারকারীদের। পার্টসের যে দাম বলে এক্স্যাক্টলি ওই দামই রাখেন এবং যে চার্জ করেন সেটাও রিজনেবল অ্যান্ড গুড প্রাইস। এর আগে আমি আরেক গাড়িতে কাজ করাইতাম গাড়ি, তো এখানের তুলনায় এখানে আমি মনে করি যে এই সার্ভিসের কোনো তুলনা হয় না। আমি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি এখানে গাড়ি নিয়ে আসি। মার্সিডিজ, টয়োটা, হোন্ডা থেকে টেসলা অত্যাধুনিক বিভিন্ন ব্র্যান্ডের নিত্য নতুন মডেলের গাড়ি মেরামত ও রং পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসা হয় কারখানাটিতে। তারা যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এগেন আসে, আমরা আবার এগেন ওকে করে দেই। শুধু দক্ষতা নয়, স্বকীয়তা আর মননশীলতা থাকায় নিজের ক্যাশ কাউন্টার সাজিয়েছেন একটি গাড়ির অংশ দিয়ে। এই উদ্যোক্তা জানান, প্রতিটি গাড়ি মেরামত করেন নিজের ভেবেই। আর এ খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র জুড়েই। যে কেউ এ পেশায় অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে আয় করতে পারেন $600 থেকে $2000। একটা গাড়ি যখন আমার শপের গেটটা ক্রস করে ভেতরে চলে আসে, আমি তখন মনে করি যখন চাবিটা হস্তান্তর করা হয় আমার কাছে, তখন এই গাড়িটা আমার। তখন আমি দেখি আমার গাড়িতে আমি কী করব। এই সেক্টরে কাজের সুযোগ সুবিধাও অনেক আছে এবং বাংলাদেশ থেকে এই লাইনে যদি আরেকটু ভালো করে শিখে আসা হয় তাহলে কাজের কোনো অভাব হবে না। প্রতিদিন এই অটো শপে 30 থেকে 35টি গাড়ি সার্ভিস দেয় 18 জন দক্ষ কর্মী। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় নতুন কর্মসংস্থানের কথা জানান কর্তৃপক্ষ। সততা, কর্মদক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত নিউ ইয়র্কে বাংলাদেশি এই মোটর ওয়ার্কশপটি, যা বিদেশের মাটিতেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্বর্ণ ব্যবসাকে সুশৃঙ্খল এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কুড়িগ্রামে মতবিনিময় সভা করেছে বাজুস। রোববার বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদের হল রুমে জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সমিত ঘোষ, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সালাম। সভাপতিত্ব করেন বাজুস জেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র রায়। এ সময় রিফাইনারি প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বৈধভাবে মেড ইন বাংলাদেশের স্বর্ণ দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে রপ্তানির পরিকল্পনার কথা জানান বক্তারা। আমরা চাচ্ছি আমাদের দেশের যারা ক্রেতা সাধারণ আছে তারা যেন অন্য কোথাও দেশে গিয়ে অর্নামেন্টসগুলো বা এই স্বর্ণের অলঙ্কারগুলো যেন ওখান থেকে না ক্রয় করে আমাদের দেশের মধ্যে যেন আমাদের এই জিনিসগুলো থাকে। বৈধ মেড ইন বাংলাদেশ লেখাশোনা আমরা এই দেশের চাহিদা মিটেও আমরা আশা করছি সেটা রপ্তানি করতে পারবো এবং আমাদের কারিগরদের হাতে তৈরি গহনাগুলো যাতে আমরা রপ্তানি করতে পারি সেই লক্ষ্যে যা যা কাজ করা দরকার আমরা সমস্ত কাজগুলোই হাতে নিয়ে। মৌসুমে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে। বর্তমানে কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত রয়েছেন কৃষকরা। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে চাষ হচ্ছে মুগ ডাল। পরিপক্ক হওয়ায় ক্ষেত থেকে ফসল সংগ্রহে ব্যস্ত কৃষক। এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে। একর প্রতি 2700 থেকে 2800 কেজি পর্যন্ত ফলন আসছে। তবে শেষ সময়ে এসে বাদ সেধেছে আবহাওয়া। দাবদাহের পর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ কারণে খেতে দিনের বেলায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। কৃষকরা জানান, গরমের কারণে পাওয়া যাচ্ছে না কোনো শ্রমিক। বাজারের দাম ভালো থাকলেও সংগ্রহ করা যাচ্ছে না ফসল। এর মধ্যে বেশি বৃষ্টি হলে খেতেই নষ্ট হবে মুগ ডাল। ফসল বাড়িতে আমরা নিতে পারতেছি না এই রোদ্দুরের কারণে। সকালে মাত্র 2-1 ঘন্টা তুলতে পারি, হারফার রোদ্দের পক্ষে বাড়তে চলে যাওয়া লাগে। ডাল তোলার মতো লোক নাই,
1000 টাকা বেতন দিলেও লোক পাওয়া যায় না। তুলতে না পারলে আমাদের জমির ফসল তো পানিতে নষ্ট হয়ে যাবে। ভারী বৃষ্টিপাত এড়াতে চলতি সপ্তাহের মধ্যে ফসল তোলার পরামর্শ কৃষি বিভাগের। সামনের দিনগুলোতে আমাদের আবহাওয়া দুর্যোগ হতে পারে, সেখানে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, এজন্য তারা যাতে দ্রুত মুগ ডাল কর্তন করে বাড়িতে নেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পটুয়াখালীতে 85,000 হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,22,520 মেট্রিক টন। আর চলতি মাসে স্থানীয় বাজারের প্রতি মন মুগ ডাল বিক্রি হচ্ছে 3800 থেকে 4000 টাকায়। সময় সংবাদ, পটুয়াখালী। জনবল সংকটের কারণে খুঁড়িয়ে চলছে ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 10 জন চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 4 জন। ওয়ার্ড বয়, ল্যাব টেকনিশিয়ান সহ অধিকাংশ পদ বছরের পর বছর শূন্য। নেই বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতিও। জরুরি ও কঠিন রোগের ক্ষেত্রে এলাকাবাসীকে ছুটতে হয় বরিশালে, তবে সংকট থাকলেও আশানুরূপ কোনো সমাধান নেই কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। শীত প্রধান দেশ সুইডেনে বসন্তের বার্তা নিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে চেরি ফুল। বছরের এই সময়টাতে রাজধানী স্টকহোমের সিটি সেন্টারে চেরি ফুলের বাগানকে কেন্দ্র করে উৎসবে মাতেন সুইডিশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে যাওয়া পর্যটকরা। সুইডেন থেকে চেরি ফুলের উৎসবের খবর জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন বেশিরভাগ সময় শীত আর বরফেই আচ্ছাদিত থাকে, তবে বসন্ত শুরুর এই সময়টাতে শীতের প্রকোপ কমতে থাকে। এই সময়ে মুগ্ধতা ছড়ায় ক্ষণিকের ফোঁটা সাদা গোলাপি চেরি ফুল, যা জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের। সাধারণত সুইডেনে মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম দিকে স্বর্গীয় সৌন্দর্য নিয়ে আবির্ভাব ঘটে চেরি ফুলের, তবে এবছর কিছুটা দেরিতেই এসেছে ফুল। স্থানীয় সহ বিদেশি পর্যটকরা সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টির জন্য। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকেই আসেন, ছবি তোলেন এবং স্মরণীয় করে রাখেন ক্ষণিকের এই সুন্দর মুহূর্তটি। অনেক সুন্দর লাগছে, অনেক মনোরম দৃশ্য এখানে। আর আসলে সবসময় তো সুন্দর এখানে পাওয়া যায় না, সবসময় স্নো থাকে। সামারে আমরা অনেক এনজয় করছি। খুব সুন্দর চারিদিকে ফুল। এই ফুলগুলো প্রত্যেক বছরই এই সময় প্রচন্ড ক্রাউড থাকে, সবাই আসে দেখতে। আমরা আসছি বরাবরের মতো, প্রতি বছর আসি। এখানে অনেক টুরিস্টরা আসেন এবং আমি রেকমেন্ড করি যে যারা সুইডেনে বেড়াতে আসবেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন। চেরি ফুলের এই উৎসবকে ঘিরে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও মেতেছেন উন্মাদনায়। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। টি-20 বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টার্গেট কম থাকায় রিস্ক নিয়ে শট খেলেননি ব্যাটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটা জানান লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে বারবার ব্যর্থ হলেও পরবর্তী ম্যাচে লিটন কামব্যাক করবে বলে জানান রিশাদ। নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট এই স্পিনার। টস নিয়ে কোনো ব্যাটিং বোলিং যাই পায় কোনো সমস্যা নাই। তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম, আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মনে হয় গরম থাকবে প্রথমের দিকে, তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি। অভ্যাস না এটা, নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে এনাফ রান ছিল না, আমরা 140 যেহেতু, তো এনাফ হাই রিস্ক নেওয়ার মানে দরকার হয় না আই থিঙ্ক। তো নর্মাল 7 সাড়ে 7 করে রান লাগে, তো এখানে এক্সট্রা কোনো শট খেলার প্রয়োজন হয় না। নর্মালি একটা বাউন্ডারি বল আসে, ওটা ক্যালকুলেটিভ করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে নর্মালি বেরোয় যায় আর কি। না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল, এক্সট্রা কোনো কিছু করে নাই। স্বাভাবিকভাবে একটু সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং টাইম, তো নর্মালি দাদাও চাইছিল, হয়তো বা হয় নাই, তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি। তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার। অন্য দলগুলো যখন কম্পিটিটিভ ক্রিকেটে ব্যস্ত, তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি। এর মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে শান্তর দল। সবকিছু ঠিক থাকলে সিরিজ জয় হবে অনায়াসে, কিন্তু তাতে কি আত্মতৃপ্তির সুযোগ আছে? এমন প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়ে আদৌতে কতটুকু ভালো করবে হাথুরুর শিষ্যরা?
জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। সবার প্ল্যান একরকম, আর বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে 7টি টি-20। আইপিএল দিয়ে প্রস্তুতি সারছে ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন। এই কমফোর্ট জোন থেকে বের হতে না চাওয়ার পরিণতি কতটা খারাপ তা তো অতীতেও দেখেছে সবাই। 2021 টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে সুবিধা মতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছিল সেবার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই ফেক কনফিডেন্স? প্রশ্নটা তোলা থাকলো নীতি নির্ধারকদের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে 3 অক্টোবর মিরপুরে পর্দা উঠবে 10 দলের এই আসরের। গ্রুপ বিতে বাংলাদেশের 4 প্রতিপক্ষ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর কোয়ালিফায়ার 2 পার করে আসা দল। তবে আক্ষেপ সঙ্গী সিলেটের টাইগ্রেস ভক্তদের। জ্যোতি বাহিনীর কোনো ম্যাচ রাখা হয়নি লাক্কাতুরায়। এর আগে বিশ্বকাপের ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের অধিনায়ক। এক পাশে নিগার সুলতানা জ্যোতি, অন্য পাশে হারমানপ্রীত কৌর, মধ্যখানে সোনালী ওই ট্রফির সামনে ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী। কিছুক্ষণ বাদে আনুষ্ঠানিক ফটো সেশনে বিসিবি সভাপতি আর আইসিসির প্রধান নির্বাহী। যেন বিশ্বকাপের আসল কাউন্টডাউন শুরু হয়ে গেল। খেলবে গ্রুপ অফ বিতে, যেখানে তাদের 4 প্রতিপক্ষ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর কোয়ালিফায়ার 2 পার করে আসা দল। গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত আর কোয়ালিফায়ার 1 পার করা দল। উদ্বোধনী দিনই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা 7টায় শেরেই বাংলার প্রতিপক্ষ কোয়ালিফায়ার 2 এর দল। একদিন বাদে একই ভেন্যুতে টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। 9 অক্টোবর জ্যোতিদের লড়তে হচ্ছে ক্যারিবিয়ান নারীদের বিপক্ষে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ 12 অক্টোবর বিকেল 3টায়, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এর আগে 6 অক্টোবর ভারত আর পাকিস্তানের নারীদের বহু কাঙ্ক্ষিত সেই ধ্রুপদী লড়াই। 2 সেমিফাইনাল 17 আর 18 অক্টোবর, একটা হোম অফ ক্রিকেটে, অন্যটা সিলেটে। 17 দিনের মহাযজ্ঞ শেষে ঢাকায় নবম টি-20 বিশ্বকাপের পর্দা নামবে 20 অক্টোবর। সেমিফাইনাল আর ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রাইজ মানি পাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে 2024 নারী টি-20 বিশ্বকাপ দিয়ে, জানিয়েছেন আইসিসির সিইও জিওফ অ্যালারডাইস। ম্যাচ ফিও সমান পাবেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের নারী বিশ্বকাপ জাঁকজমকপূর্ণ হবে বলেও প্রত্যাশা আইসিসির শীর্ষ কর্তার। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নিয়মানুযায়ী বিশ্বকাপের টিকিট ফ্রি পাওয়ার সুযোগ না থাকলেও নারী বিশ্বকাপে দর্শক উপস্থিত করতে ব্যবস্থা নেবে বোর্ড। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ধীরে ধীরে শক্ত হচ্ছে বাংলাদেশের অবস্থান। আইসিসির বিভিন্ন ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বিসিবি। এবছরের অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। ঢাকায় আনুষ্ঠানিকভাবে মেগা ইভেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। অংশ নেন সংবাদ সম্মেলনে, জবাব দেন নারী ক্রিকেট নিয়ে বিভিন্ন প্রশ্নের। বিশ্বব্যাপী নারী ক্রিকেট অগ্রসর হলেও আর্থিক দিক থেকে বৈষম্য ছিল চোখে পড়ার মতো। তবে এই বিশ্বকাপ থেকে বাস্তবায়ন হবে নারী পুরুষ সমান প্রাইজ মানির সিদ্ধান্ত। In terms of ICC prize money, the team that wins, or the amount of prize money allocated to the team that wins the Women's T20 World Cup will be the same as the amount of prize money that's allocated to the team that wins the Men's T20 World Cup. So that if you finish first, you'll get the same amount of money. If you win a match, the same nominal match fee will be there. So there is parity in prize money between our comparable men's and women's events. 2014 সালে প্রথমবার নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো মেগা এই ইভেন্ট আয়োজনের সুযোগ এসেছে। আইসিসি আশাবাদী বাংলাদেশে দারুণভাবে আয়োজন হবে এই আসর। In Bangladesh and Ireland, who are participating for the first time, are getting more exposure to the better opponents and feeling comfortable on the same arena as some of the best players in the world. And I think it will take time. The ICC creates a structure by which teams can compete.
If you look at the associate member cricket over the last few years, there's been as many women's. বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় নয় নারী ক্রিকেট। নিগার পিঙ্কিদের খেলা দেখতে খুব একটা দেখা যায় না সমর্থকদের মাঠে যেতে। সেক্ষেত্রে বিশ্বকাপে স্কুল শিক্ষার্থীদের খেলা দেখার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকছে কিনা প্রশ্ন উঠেছে। বোর্ড সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন ভিন্ন ব্যবস্থা করার। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না, কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। আইসিসির চাওয়াতেই চট্টগ্রাম বাদ দিয়ে ঢাকা ও সিলেটে রাখা হয়েছে বিশ্বকাপের ভেন্যু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। ইমা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।